কাজের বিনিময়ে যে সামান্য বেতন ভাতা ওনারা পান তা দেখে ওনাদের কাজের মূল্যায়ন করাটা বোধহয় সঠিক হবে না। এদেশের বেশিরভাগ শৈশবের প্রারম্ভিক যত্ন নেয় যারা, যাদের হাত ধরে ছোট ছোট শিশুরা অ আ ক খ বলতে শেখে, যারা গ্রামীণ এলাকায় মা ও শিশুদের পোষণ ও পুষ্টির খেয়াল রাখে, সেই অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের দিনের পর দিন বহু বঞ্চনার শিকার। কখনো বেতন বঞ্চনার জেরবার অঙ্গনবাড়ি কর্মী ও হেল্পাররা, তো কখনো ন্যায্য পাওনার দাবিতে ধর্ণা, ডেপুটেশন, আন্দোলনের পথে বেছে নিতে হয় ওনাদের। কর্মজীবনে সমাজের প্রতি এমন দায়িত্বশীল কর্তব্য পালনের পরও অবসরে যাওয়ার সময় নানান সুযোগ সুবিধার জন্য আদালতের দ্বারস্থ হতে হয় ওনাদের। আর এমনই একটি মামলায় গত বৃহস্পতিবার মাননীয় হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় মুখে হাসি ফোটালো অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের। মাননীয় উচ্চ আদালত বলেছেন, অবসরের পর পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা যারা আইসিডিএস প্রকল্পের আওতাধীন কাজ করেন তাদের অবসরের সময় গ্র্যাচুইটি দিতে হবে। মাননীয় উচ্চ আদালতের এই রায় স্বাভাবিকভাবেই অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একটি বিরাট জয়। তাই কি মনে করছেন ওনারা? গ্র্যাচুইটি ছাড়াও আরো অনেক সমস্যা নিয়ে মাঝে মধ্যেই সরব হতে দেখা যায় অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের। সেই সব সমস্যার বর্তমান কি অবস্থা? চলুন রাজ্যে অঙ্গনবাড়ি কর্মীদের হাল হকিকত একটু বিস্তারিত খতিয়ে দেখতে আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন অঙ্গনবাড়ি কর্মী মঞ্জুলা চক্রবর্তী এবং অঙ্গনবাড়ি সহায়িকা মহামায়া চৌধুরী। আপনাদের পেনশনার, অঙ্গনবাড়ি পেনশনার মহামায়া চৌধুরী। নমস্কার। গ্র্যাচুইটি পাবেন আপনারা। মঞ্জুলাদি, মাননীয় উচ্চ আদালতের রায়ের পর অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের এবং যারা পেনশনাররা ওনাদের কি প্রতিক্রিয়া? সত্যি আমরা বৃহস্পতিবার দিন যখন রায় বেরোলো সবাই আনন্দে বাকরুদ্ধ হয়ে গেছে। অনেক দিদিরা ফোন করেছে, আনন্দে চোখের জলে কান্নায় ভাসিয়ে দিচ্ছে, দিদি তোমাদের সহায়তা না থাকলে হয়তো আজকে আমরা এই দিন দেখতে পারতাম না। সত্যি তখন আনন্দে তাদের চোখের জলে আমি নিজেও বাকরুদ্ধ হয়েছিলাম কিছুক্ষণ। আনন্দ তো আছে, পাশাপাশি এটাও দুঃখের যে আমরা একজন রাষ্ট্রবাদী সরকারের আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমাদেরকে কোর্টের দ্বারস্থ হয়ে গ্র্যাচুইটির টাকাটা জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আনন্দ তো 100 ভাগ। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। মহামায়াদি, আপনি কবে গেলেন পেনশনে? 2023 মে মাসে। 2000, মানে গত বছর আপনি পেনশনে গেছেন। তাহলে গত বছর পেনশন যাওয়ার পর ঠিক 1 বছরের মধ্যেই এই ধরনের একটি রায়, ঐতিহাসিক রায়, এবং তাতে কি মনে হচ্ছে, কতটা খুশি হলেন? খুব খুশি হলাম। আমরা খুব দৌড়াদৌড়ি করলাম, যার জন্য আমরা ত্রিপুরার সমস্ত পেনশনার বোনেরা যদি পাই এই সুবিধাটা, পরবর্তী সময় আমাদের যারা জুনিয়র রয়ে গেছে ওরাও তো এই সুবিধাটা পাবে, তাই খুব খুশি। ওকে, আসবো আপনাদের কাছে। প্রতিক্রিয়া তো আপনারা নিশ্চয়ই খুশি হওয়ারই কথা, এখানে আর দ্বিমত কিছু তো নেই। তবে এই গ্র্যাচুইটি নিয়ে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে অনেকেরই জানার ইচ্ছে আছে, রাজ্যবাসীর জানার ইচ্ছে আছে। অঙ্গনবাড়ির যারা কর্মীরা, যারা সহায়িকারা বা যারা পেনশনে যাচ্ছেন ওনারা এই গ্র্যাচুইটি পাবেন, তো সেখানে নিশ্চয়ই রাজ্যবাসীও আনন্দিত হবে, কারণ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন কথা হচ্ছে যে কারা কারা পাবেন এই গ্র্যাচুইটি? যারা এখন অবসরে যাচ্ছেন ওনারা, যারা চলে গেছেন অবসরে ওনারা, কবে থেকে এফেক্ট হচ্ছে কি জানা গেছে? আসলে মূলত 2022 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অঙ্গনওয়াড়ি কোভিড পরিস্থিতিতে। আপনারা সবাই জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি ভূমিকা পালন করেছিল সেই সময়। সেই কোভিড পরিস্থিতির পরে 2022 সালে সুপ্রিম কোর্ট একটা গুজরাট থেকে একটা মামলা করা হয়েছিল। সেই মামলার রায়ে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবসরকালে
কর্মীদের 3 লক্ষ টাকা গ্র্যাজুইটি এবং সহায়িকাদের 1.5 লক্ষ টাকা গ্র্যাজুইটি সহ বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য, পেনশন সহ সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট সেই রায়টা দিয়েছিল। সেই রায় পেয়েও আমরা খুব আনন্দিত। তারপর থেকে আমাদের মনে আশা মানে জাল বুনছিলাম যে আমাদেরও সেই সুদিন আসবে। তো 2023 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 4000-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রিটায়ারমেন্টে গেছে। মানে বিরাট একটা সংখ্যক। 2023-এর মে মাসে, হ্যাঁ, বিরাট একটা সংখ্যক গেছে। আর 2015 সাল থেকে ত্রিপুরা রাজ্যে পেনশন চালু, রিটায়ারমেন্ট চালু হয়েছে, কিন্তু 2023-এই বিরাট সংখ্যক একটা রিটায়ারমেন্টে গেছে। আচ্ছা। তো রিটায়ারমেন্টে যাওয়ার পর আমরা, আমাদের যে দিদিরা সবাই সংগঠনের সাথে জড়িত, আপনারা জানেন আমাদের পরিস্থিতি কি। আমরা সংগঠনের মাধ্যমেই সবসময় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন এত বিশাল সংখ্যক রিটায়ারমেন্টে যাওয়ার পর, তখন সুপ্রিম কোর্টের রায়ের কপি সহ আমরা ডাইরেক্টর অফিসে কাগজপত্র জমা দেই দিদিদের, যেন ওই গ্র্যাজুইটিটা দেওয়া হয়। কিন্তু দেওয়ার পর দেখা গেল মানে ধাপে ধাপে দেওয়া হয়েছে, কেউ মানে প্রথম থেকে কেউ এগিয়ে আসতে চায়নি, জানি না কোন কারণ, অজ্ঞাত কারণে। তারপর দেখা গেল প্রথম 20 জন, তারপর 20 জন, এইভাবে মানে কর্মী সহায়িকারা একসঙ্গে এগিয়ে আসেননি। হ্যাঁ, এরপর দেখা ধাপে ধাপে মানে অনেকজন এগিয়ে আসলো। তো তার জন্য আমাদেরকে কেসটাও এইভাবেই করতে হয়েছে। তা আমরা বারবার পিটিশন করার পর দেখা যাচ্ছে আমাদের দপ্তর থেকে কোনো মানে আমাদের পক্ষে কোনো জবাব দিচ্ছে না। একটা তারপর কিছু কিছু জায়গাতে মানে কাগজ পাঠালো যে আমাদের গ্র্যাজুইটির কোনো প্রভিশন নাই, শুধু আমাদের পেনশন আছে 750 টাকা আর 500 টাকা। 750 টাকা হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের, 500 টাকা হলো সহায়িকাদের, এটা মান্থলি পেনশন। আবার যদি কেউ মনে করে যে এককালীন নিতে পারে, 50,000 টাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা, 30,000 টাকা অঙ্গনওয়াড়ি সহায়িকারা। শুধুমাত্র এই প্রভিশনে আছে, গ্র্যাজুইটির কোনো প্রভিশন নাই। তখন আমরা চিন্তা করলাম যে না, আর ধৈর্য ধরা যায় না। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তখন আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা তো আদালতের দ্বারস্থ হলেন, কিন্তু শুধু 20 জন এই মামলা করেছেন? না না, 20 জন নেই। আপনাকে আমি প্রথমেই বলেছি যে মানে বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেকে সব একসঙ্গে সবাই এগিয়ে আসেনি, এখনো কিন্তু মামলা রয়ে গেছে। হ্যাঁ, ধাপে ধাপে হয়েছে আর কি। আচ্ছা, মানে একই মামলা বাকি, আপনি বলছেন মানে 20 জনের মামলা রায়ে উচ্চ আদালত এই রায় দিলেন, কিন্তু এখন আপনি বলছেন যে আরো মামলা রয়েছে, মানে একই বিষয়, গ্র্যাচুইটি বিষয়। তা আমরা আনন্দিত হলাম, যেহেতু প্রথম ধাপটা আমরা পেরিয়ে গেছি, বাকিটার এক যাত্রা তার পৃথক ফল হবে না। আচ্ছা, এক যাত্রা তার পৃথক ফল হয় না, এটা আমরা সবাই জানি, কারণ সবারই একটাই আবেদন। তো বিভিন্ন প্রতিকূলতার কারণে দূর দূরান্ত থেকে আসার পরে মানে অনেক কষ্টকর, যে গাড়ি ভাড়া করে যাব, যদি কিছু না হয়, আমরা তেমন বহুতবার করেছি। তো তারপর দেখা গেল যে না, সবার সঙ্গে যোগাযোগ করছে, করার পর দেখা গেল যে না, আমার আর কোনো উপায় নেই, করতেই হবে। এই তখন ধাপে ধাপে মানে এইভাবে আমাদের। তাহলে আপনি বলছেন যে এই 2023 সালের মে মাসে প্রায় 4000 কর্মী সহায়িকারা রিটায়ারমেন্টে গেছেন, মানে অবসরে গেছেন, এবং ওনারা এই সুবিধা পাবেন, এই আওতায় আসছেন। তার আগে যারা গেছেন রাজ্যে, এর আগেও তো বহু কর্মী সহায়িকারা গেছেন, ওনারা কি এই সুবিধায় আসবেন? ওনারাও আসবেন, কিন্তু ওনাদেরকে আবার আলাদা করে একটা রিট পিটিশন দাখিল করতে হবে, কারণ এই ব্যাপারে আমরা স্যারের সঙ্গে কথা বলেছি। পুরুষোত্তম রায় বর্মন, যিনি আইনজীবী, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য বলতে পারেন ভগবান স্বরূপই কাজ করছে, কারণ আমরা ওনাকে, আমাদের যা রোজগার ক্ষমতা, একটা কেস লড়ার মতো আর্থিক সহায়তা মানে আর্থিক মানে আমাদের কিন্তু নেই। সেক্ষেত্রে উনি আমাদের মাতৃশক্তিদের খুব সহায়তা করেছেন। তো ওনার সঙ্গে এই ব্যাপারে আলাপ হয়েছে যে 2015 থেকে তো 2023 এই মাঝখানেও অনেক দিদিরা পেনশনে গেছেন, এবং তাদের অবস্থা আজকাল খুব বেহাল, অর্থনৈতিক অবস্থা। তখন বলেছেন যে ওনাদের জন্য কিছু একটা হবে, যেহেতু রায় একবার বেরিয়েছে, ওনাদেরকেও আমরা বলবো রিট পিটিশন এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে আদালতে আবার রিট পিটিশন করার। আপনি বললেন 2018 থেকে 2023, তার মানে 2018 এর আগে 18 না, 2015 থেকে আছে, 2015 থেকে 2023। 2015 আগে কেউ অবসরে যাননি? হ্যাঁ, না যায়নি, কারণ আমাদের চাকরিটাই তখন এমন ছিল যে আমরা যতদিন কর্মক্ষম থাকবো ততদিন কাজ করতে পারবো,
মানে কোনো পেনশন কোনো কিছু বয়স নেই, সময় বয়স নেই। নেই, তোমরা কাজ আমি করতে সেই পারবে। বিষয়টা তো আসবো, সেই বিষয়টা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। তবে আমরা অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের শোনাবো পুরুষোত্তম রায়বর্মন, বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন কি বলেছিলেন। কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে চাইবো আপনাদের কাছ থেকে, যে এই যে অবসরের ব্যাপারটা এই মুহূর্তে আপনি বললেন যে 4,000 2023 সালে যে 4,000 গেছে, তার আগে 18 থেকে 23, 15 থেকে 23 15 থেকে 23 আগে যারা আছে তাদেরকে আবার নতুন করে মামলা বা রিট পিটিশন করতে হবে। এবং এই 4,000 আপনাদের এই রায়ে কি এই 4,000 সবাই কি এর আওতায় চলে আসছে? হ্যাঁ, এই রায়ে সবাই চলে আসছে। শুধু এই 4,000 নয়, আমরা ত্রিপুরা রাজ্যে প্রায় 20,000-এর মতো আছি। 9,911টা সেন্টার আছে। প্রত্যেক সেন্টারে একজন হেল্পার, একজন ওয়ার্কার এবং হেল্পার আছে। তো সেই হিসাবে প্রায় 20,000-এর কাছাকাছি আমরা আছি। এই রায়ের ফলে আমরা প্রত্যেকে এই আওতাভুক্ত হলাম। ওকে, মানে যারা আগামী দিনে যারা রিটায়ারমেন্টে যাবেন, অবসরে যাবেন, তারা তো পাচ্ছেন। তারা পাচ্ছে। ওকে, আমি জানতে চাইছিলাম যে 4,000 গত বছর গেছে, ওরা সবাই এর আওতায় আসছে? হ্যাঁ, ওকে, ওরা আসছে, প্লাস আমরা যারা আছি ডে বাই ডে, মানে প্রতিদিনই তো যাবে, প্রতি বছরই যাবে, সবাই এর আওতাভুক্ত হবে। এখন তো এটা নিয়ম হয়ে যাবে। ঠিক, আমরা একটু শুনে নেব এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন, যিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের পক্ষে লড়াই করেছেন এই মামলায়। উনি কি বলেছেন সেদিন মামলার পর, আমরা আরেকবার একটু দেখে নেব, চলুন। সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি তাদের পাওয়ার অধিকার আছে। আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্টভাবে বলেছে অঙ্গনারী কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে, এবং সেটা দিতে হবে অবসরের 30 দিনের মধ্যে। যদি অবসরের 30 দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুদ সমেত দিতে হবে। আমরা এই রায়ে আমরা খুশি, কারণ অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা বঞ্চিত। এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি। 2021 সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনারী কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা গ্র্যাচুইটি প্রাপ্ত। আমরা আশা করেছিলাম, এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি দেবেন। কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি, তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা, এই রাজ্যের আমলাকুল সুপ্রিম কোর্টের নির্দেশকে বিভ্রান্তস্থ দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মীদের বলেছে যে তোমরা গ্র্যাচুইটি পাবেন। এর বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে একটি মামলায়, যে মামলাটি 20 জন অঙ্গনারী কর্মী সহায়িকারা করেছেন, সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত স্পষ্টভাবে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য। দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো। তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর। এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনারী কর্মী সহায়িকাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি। এটা তাদের বিরাট জয়। আমরা জাতি হিসাবে, রাজ্যবাসী হিসাবে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমরা জানি করোনার সময় কিংবা বিভিন্ন সময়ে অঙ্গনারী কর্মী সহায়িকারা শিশু সুরক্ষা, প্রসবকালীন সময়ে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের বঞ্চনার বারমর্যার কোনো শেষ নেই। রাজ্য সরকার তাদের প্রতি অন্ধ, কেন্দ্রীয় সরকার তাদের কথা বলে না। মুখে মুখে নারী সশক্তিকরণের কথা বলে, কিন্তু কার্যত অশ্বডিম্ব। কিন্তু আদালতে এসে তারা রায় প্রতিষ্ঠা করতে পারলেন। এবং আমার সহকর্মীরা বলেছেন আদালতে আসার ক্ষেত্রেও তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে নিরস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সাহস করে অধিকার অর্জনের জন্য আদালতে এসেছেন। আদালতে এসে তারা সাফল্য পেয়েছেন এবং তাদের এই সাফল্য অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবং সবাই উপকৃত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ রায়। এটা সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা যারাই রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে দিতে হবে। যারা মামলা করেছেন তাদেরকেও দিতে হবে, আর যারা মামলা করেননি তাদেরকেও দেওয়া উচিত। তাদেরকে আবার মামলায় খেলার কোনো অর্থ নেই। রাজ্য সরকার তাদেরকে দিতে হবে। আমরা আশা করি রাজ্য সরকারের সুবুদ্ধির উদয় হবে, আমলাদের মাথায় সুবুদ্ধি ঢুকবে, তারা এই রায় কার্যকর করবেন।
এই রায় উচ্চতর আদালতেও বহাল থাকবে আমরা নিশ্চিত। যদি রাজ্য সরকার এই রায় দ্রুত কার্যকর না করেন তাহলে একদিকে অঙ্গনারী কর্মী সহায়িকাতে লাভ হবে, তাদের সুদের পরিমাণটা বাড়বে। ধন্যবাদ আপনাদের সবাই। ওকে, আমরা শুনলাম বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কি বললেন। এখানে একটা কথা শেষের দিকে উনি বলছিলেন মঞ্জুলাদি, যে মামলায় যারা যাননি রাজ্য সরকার বা রাজ্য সরকার আমলাদের ওনাদেরও পেনশনটা দিয়ে দেওয়া উচিত, না শুধু ওনাদের মামলায় ঠেলাটা আর প্রয়োজন নেই। কারণ যেটা আপনিও বলছিলেন যে একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। তাহলে কি মনে করছেন এখানে কি যারা মামলা করেননি ওনাদের কি পেনশনটা পাবেন? ওনারা অবশ্যই পাবে। ওকে, আমরা মামলা করলে পাবে না মামলা না করলে পাবে বলে মনে করছেন? মামলা করতে হবে, কারণ বেশিরভাগই তো বললামই তো 20 জন বেরিয়েছে, আরো কিছু মামলা আছে। আর যারা মামলা করেনি স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরাও পাবে। শুধু ওরাই তো না, মানে রায় অনুযায়ী আগামী দিন মানে যাদের এখন ধরুন চাকরির আরো 20 বছর করবে তারাও সেই মানে গ্র্যাজুইটির আওতাভুক্ত হবে, পেনশনের আওতাভুক্ত হবে। স্যারের সঙ্গে কথা বলে আমরা এটাই বুঝেছি, এবং আগামী দিন যেন সেটাই থাকে। আমরা তার জন্য যদি কোনো কিছু কাজ আরো করতে হয় আমরা করব। কিন্তু মোহাম্মদী, এই যে গ্র্যাচুইটি নিয়ে আপনাদের লড়াই সংগ্রাম, এই আন্দোলন কবে থেকে? আপনি তখন তো চাকরি করতেন নিশ্চয়ই, এবং তখন শুরু হয়, কি করেছিলেন তখন সেই সময় আপনারা মনে আছে কি? আমরা বহুবার দপ্তরের কাছে গেছি, চিঠি দিয়েছি যে আমরা কোন সাল থেকে, এটা কোন সালের ঘটনা? 2023 থেকে শুরু হয়েছে এটা। 2023 থেকে। আচ্ছা, তারপর দপ্তর থেকে তো কোনো সদুত্তর পাইনি আমরা। 2022 সালের সুপ্রিম কোর্ট যে 27/4/2022 এই ইয়েটি দিয়েছিল, রায়টি দিয়েছিল গ্র্যাচুইটির ব্যাপারে, ওয়ার্কারদের 3 লাখ এবং হেল্পারদের 1.5 লাখ টাকা। এবং তারপর আপনারা মানে 2023 সালে আপনি বলছেন গেছেন, তারপর আমরা দপ্তরের কাছে গেলাম, সমাজ কল্যাণ দপ্তরের কাছে চিঠি দিলাম, কোন দপ্তরের তো আমাদের কোনো সাড়া নেই। হ্যাঁ, তারপরে আমরা আইনের দ্বারস্থ হলাম। আচ্ছা, আমি ফাঁকে একটা কথা বলি। আসলে সুপ্রিম কোর্ট রায় যখন মানে দেয় তখন আমরা সবাই আশাবাদী যে আমরা এমনিতেই মানে রায় অনুযায়ী আমরা পাবোই। কিন্তু 2023-এ যখন একটা বিরাট সংখ্যক রিটায়ারমেন্টে গেল, সেই সময় থেকেই সবাই বুধোদয় হচ্ছে যে আমরা ডাইরেক্টর অফিসে চিঠি দিচ্ছি, কেন আমাদেরকে সাড়া দিচ্ছে না। তারপর একটা চিঠি এলো যে আপনারা এই শুধু পাবেন 750 টাকা, 500 টাকা, নতুবা এককালীন 50,000, 30,000 টাকা। আচ্ছা, এটা চিঠি এসেছে। হ্যাঁ, এই প্রভিশনটাই আপনারা পাবেন, মানে যারা যারা দপ্তরে চিঠি দিয়েছে ওই সুপ্রিম কোর্টের রায়টাকে দিয়ে। কারণ অনেকদিন পর যখন কোনো কিছু মানে সাড়া পাচ্ছে না দপ্তর থেকে যে আমাদের কি হবে মানে গ্র্যাচুইটি নিয়ে সেই চিঠিতে কোনো কিছু উল্লেখ ছিল না। উল্লেখ ছিল দপ্তরের ওই সুপ্রিম কোর্টের যে রায় ছিল যে গ্র্যাজুইটি দেওয়া হোক, ওইসব নিয়ে আমরা একটা চিঠি দিয়েছে যারা রিটায়ারমেন্টে গেছে, একদম তারা চিঠি দিয়েছে, তাদের জয়েনিং ট্রেনিং সহ সবকিছু সহ তারা একটা চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পর দেখা গেল এক দফায় 50 জন দিয়েছে, 30 জন দিয়েছে, কিন্তু কোনো যখন আসেনি। এরপর হঠাৎ করে কিছু কিছু জায়গাতে কাগজ গেছে, মানে কোনো দিদিদের কাছে মানে দপ্তর থেকে চিঠি পাঠানো, চিঠির উত্তর গেছে যে আপনাদের গ্র্যাজুইটির কোনো ইয়ে নেই, শুধু পেনশন আছে 750 টাকা অথবা 500 টাকা, নয়তো 50,000 টাকা, 30,000 টাকা। এই 2 ধরনের পেনশন চালু আছে রাজ্যে, এছাড়া গ্র্যাজুইটি বা এই ধরনের কোনো কিছু রাজ্যে চালু নেই, এটা সম্ভব নয়। তখনই দিদিরা সবাই মিলে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি করা যায়, আমরা তো কিছু, তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা দেশের জন্যই কাজ করি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি, রাষ্ট্রের জন্য আমরা জীবন লড়িয়ে দেব। কারণ এই রাষ্ট্রবাদী সরকারই আমাদেরকে শিখিয়েছে যে দেশকে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। তা আমরা যদি দেশের জন্যই কাজ করি, আবার আমাদের যদি মানে যেটা ন্যায্য পাওনা তা যদি আমরা না পাই, তাহলে আমরা সরকারের পক্ষ থেকেও সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারি আমাদের পাওনা আদায়ের জন্য। এবং সেই স্লোগানটাকে সামনে রেখে, যে দেশকে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরে দাম, সেই স্লোগানটাকে সামনে রেখে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। একদম, এবং সেই প্রশ্নটাই বারবার উঠছে, কারণ অনেক সময় এখানেই প্রশ্ন ওঠে যে সরকারের সদিচ্ছা থাকলেও আমলাদের কিছু কারণে অনেক কিছু হয় না, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে মানুষ এবং রাজ্যবাসী। এবং সেই জায়গায় এখানে আরেকবার প্রশ্ন উঠছে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই জায়গায় কি করে আমলারা সেখানের বা দপ্তর কিভাবে সেখানে অস্বীকার করতে পারে গ্র্যাচুইটি সম্পর্কে। এবং শেষমেশ যখন হাইকোর্ট, উচ্চ আদালত এই রায়, মাননীয় হাইকোর্ট যখন এই রায় দিল, তখন নিশ্চয়ই সেখানে বলা যায় আবারও মুখ পুরল। তো এখন মহামাদি, আপনি তো রিটায়ারমেন্টে গেলেন, এবার যাওয়ার সময়
2023 সালে যখন আপনি অবসর নিচ্ছেন তখন থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? কিছুই সুযোগ সুবিধা নাই। এককালীন নিলে 50,000 নিতে পারবো, বা আপনি পেনশন কি ছিলেন? আপনি কর্মী ছিলেন না সহায়িকা ছিলেন? কর্মী ছিলেন। হ্যাঁ। আচ্ছা, তো এই যে এককালীন এই যে পেনশনের ব্যাপারটা, সেটা আপনারা এই এককালীন, যেটা মঞ্জুলাদি বলছিলেন যে এককালীন নিলে কর্মীদের 50,000 টাকা, আর নয়তো সহায়িকাদের 30,000 টাকা, আর নয়তো 750 টাকা বা 500 টাকা মাসে করে নেবেন। মাসে তো ঢুকে না, সেই 1 বছর 1.5 বছর। আচ্ছা, অফিসে এলওসি ফান্ড থাকলে পরে তারপর ডিপার্টমেন্ট আপনার অ্যাকাউন্টে দেবে, আমার অ্যাকাউন্টে দেবে, এইরকম সিস্টেম। আচ্ছা, মাস পেনশন ঢুকছে না? যেমন রাজ্য সরকারের যারা পেনশনাররা, ওনাদের টাকা যেরকম প্রত্যেক মাসে রেগুলার ঢুকছে, আমাদের এই নাই। বছরে একবার ফান্ড আসলে তারপর পেনশন ঢুকে। তাও অফিসে কতবার দৌড়াইতে লাগে যে আমার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকছে না এই বছর। এইরকম কত টাকা গাড়ি ভাড়া যায় আসা যাওয়াতে। 750 টাকা দিয়ে কি হয় আজকের বাজার দর? মঞ্জুলাদি, এই বিষয়ে আপনারা দপ্তরের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, এটা সত্যি দুঃখের বিষয়, যে দুঃখের বিষয়, আবার সুখটা পরে বলবো। দুঃখের বিষয় মানে আমাদের প্রায় সময় দেখা যায়, মানে এবারেও আমি এপ্রিল মাসের প্রথম দিকেই তো গিয়েছিলাম, দপ্তরে গিয়েছি, কারণ আমার দিদিরা মে মাসে 23 মেতে গেছে, তাদের এখনো পেনশন ঢুকেনি। তাই দিদিদেরকে অনেক রকম বুঝিয়ে সুঝিয়ে তারপর এপ্রিল মাসে গেলাম। তারপর যাওয়ার পর আমাদের ডাইরেক্টর ম্যাডাম বললেন যে হ্যাঁ, টাকা তো পাঠিয়েছি, এখনো হয়নি, আচ্ছা হয়ে যাবে। তবে ঠিক ওনার কথা মতো এপ্রিল মাসে প্রথম দিকে মাঝামাঝি সময়, মানে আমাদের তো 15 এপ্রিল ফার্স্ট বেঙ্গলি নিউ ইয়ার আরম্ভ হওয়ার আগে আমাদের বিভিন্ন প্রজেক্টে দিদিমণিদের টাকা ঢুকে গেছে, পেনশনারদের আর কি। আবার এখনো আছে কোন কোন প্রজেক্টে টাকা ঢুকেনি, জানি না এটা কোন অজ্ঞাতা কারণ। সেই আমলার কথা যদি বলতে হয়, এখনো কয়েকটা প্রজেক্টে আছে টাকা ঢুকেনি। আজকেও আমাকে ফোন করেছে সাতচাঁদ থেকে, কিছুদিন আগে কুমারঘাট থেকে ফোন করেছে। কুমারঘাটে আমাকে এখানে কি ফান্ডের অভাব হচ্ছে কোন জায়গায় মনে হচ্ছে, নাকি মানে আপনারা জানেন যে ফান্ড আছে তারপর টাকা আমরা যখন আমাদের দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করি, উনি তো বলেননি যে আমাদের এমন ফান্ড নেই, ফান্ড আসেনি, এই কথাটা খুব একটা জোর দিয়ে উনি বলেননি আমাদেরকে। আর ওনার কথা, আমরা তো ওনার মানে কাছ থেকে ওনার সঙ্গে যখনই মিলিত হই একটা ভালো একটা ফল পাই যে হ্যাঁ না এর মধ্যে হয়ে যাবে, সেই কথা অনুযায়ী কাজটা কিন্তু হয়ে যায়। আচ্ছা, আপনি কোথায় কোথায় বললেন? এক্ষুনি সাতচাঁদ বললেন, আর সাতচাঁদ বললাম, কুমারঘাটতে বললাম। কুমারঘাট প্রজেক্টে নাকি এখনো কাগজপত্র জমা দেয়নি যারা পেনশনে যাবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেখানে এই কাজগুলো কি সত্যি মানে দীর্ঘায়িত করা হচ্ছে কোনো একটি দুরভিসন্ধি নিয়ে? বারবার প্রশ্ন উঠছে, সরকারকে কালিমালিপ্ত করার জন্য কি করা হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা। এটাই হবে, না হলে যদি আপনি ধরুন 56টা প্রজেক্টের মধ্যে 40টা প্রজেক্ট একরকম কাজ হচ্ছে, বাকি কেন হচ্ছে না, এটা তো প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। বা তাদের দক্ষতা নিয়েও, কর্মীদের দক্ষতা নিয়েও কিন্তু মানে প্রশ্ন, দপ্তরের কর্মীদের দক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আপনি যদি বেশিরভাগ হয়ে যায় তাহলে কেন হবে না? আর আমাদের ম্যাডাম বলছে প্রত্যেকটা প্রজেক্টেই হবে, তাই কেন হচ্ছে না? সেখানে তো প্রশ্ন থেকেই যায় একটা। ওকে, আপনারা মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, দপ্তরের মন্ত্রীর সাথে? আমরা পেনশনের ব্যাপারটা নিয়ে আসলে মন্ত্রীর সঙ্গে দেখা করিনি, কারণ যখনই দেখা করতে যাব কোনো না কোনো ব্যস্ততায় উনি ছিলেন, বা আমাদেরও কিছুটা হয়তোবা যে আমরা দেখা করতে পারিনি, এটাই হলো সবচেয়ে বড় কথা। ওকে, মঞ্জুলাদি, মাননীয় হাইকোর্ট আপনাদের পক্ষে রায় দিয়েছেন, এখন কি মনে করেন মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আছে কি? আমরা তো আশাবাদী, যেন এখন যেহেতু উচ্চ আদালত রায় দিয়েছে, আর আমরা তো সুপ্রিম কোর্টের রায়টা নিয়েই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, যেন সুপ্রিম কোর্টের রায়টা রাজ্যে কার্যকর করা হয়, তাই নিয়েই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আর যেহেতু আমাদের একটা রাষ্ট্রবাদী সরকার রাজ্যে প্রতিষ্ঠিত আছে, সরকার প্রত্যেক তৃণমূল স্তরে সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করে, এটা অন্য বিষয় যে আমাদেরকে যেতে বাধ্য হয়েছি। হ্যাঁ, কারণ রাজ্যে এই মুহূর্তে একটা উদাহরণ রয়েছে, জুট মিল একটি উদাহরণ। হ্যাঁ, জুট মিল একটি উদাহরণ রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরাও আশাবাদী যে আমাদের ও পাওনা দাওনা সরকার মিটিয়ে দেবে, তার জন্য আর আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে না। আমরা একদম 100% আশাবাদী যে সরকার আমাদের পাওনা দাওনা মিটিয়ে দেবে। ওকে, এখন কি রায়ে কি বলা আছে, কতদিনের মধ্যে আপনাদের এই
পাওনার কথা, বা যারা পেনশনে গেছেন, অবসরে গেছেন যারা, 30 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা আছে। এবং 30 দিনের মধ্যে না দিলে তাদের সুদ গুনতে হবে বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে, তাও বলা হয়েছে। আমরা একটা সিদ্ধান্ত নেব যে আমরা এর আগে দপ্তরের সঙ্গেও কথা বলবো, আমাদের মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বলবো, যদিও এখনো ওনারা ইলেকশনে ব্যস্ত বিভিন্ন জায়গাতে। আমরা চেষ্টা করব দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করার জন্য এই বিষয়টি নিয়ে। ওকে, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আরেকবার চেষ্টা করব বিশিষ্ট সমাজকর্মী মৃন্ময় চক্রবর্তীর সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব এই বিষয় নিয়ে। কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের নানান সুযোগ সুবিধা নিয়ে অনেকদিন ওনারাও কিন্তু লড়াই করেছেন। তো আমরা দেখি ওনাকে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারি কিনা। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আমরা আজ অবশ্যই কথা বলছিলাম অঙ্গনওয়াড়ি কর্মীদের যে গ্র্যাচুইটির কথা বলা হয়েছে সেই বিষয়ে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট সমাজকর্মী মৃন্ময় চক্রবর্তী জুড়ে গেছেন। মৃন্ময় বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি দীপেন বলছি নিউজ ভ্যানগার্ডের স্টুডিও থেকে। বলছিলাম আমরা কথা বলছিলাম আজ অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়টা নিয়ে, গ্র্যাচুইটি, ওনাদের উচ্চ আদালত যে গ্র্যাচুইটি প্রদান করার কথা বলেছে এবং রায় দিয়েছে। একটু যদি আমাদের বিস্তারিত বলেন যে এনাদের এই যে পেনশনে যে এককালীন 50,000 টাকা এবং সহায়িকাদের 30,000 টাকা, অথবা 750 টাকা এবং 500 টাকা, তার সঙ্গে গ্র্যাচুইটি এবং পেনশনটা তো বহুদিন আগে শুরু হয়েছিল, তখন গ্র্যাচুইটিটা শুরু করা যায়নি কেন? গভর্নমেন্ট যখন আপনার তাদেরকে ছাঁটাই করে দিল, মানে 60 বছর রিটায়ারমেন্টে যাওয়ার পরে, তখন আমি তাদেরকে সংগঠিত করে আন্দোলন করি আগরতলার বুকে। আগরতলা, কৈলাসহর, ধর্মনগর, বিলোনিয়া, ওদের সর্বত্র মুভমেন্ট করি। অঙ্গনারী ওয়ার্কার এবং সহায়িকা ঐক্য সমিতি আমি তৈরি করি। তৈরি করার পরে আমরা লাগাতার মুভমেন্ট করি। মুভমেন্টের ফলে স্টেট গভর্নমেন্ট 2015 সালে জুলাই মাসের 27 তারিখে আপনার তাদের পেনশনটা ডিক্লেয়ার করলো। এই প্রথমে 500 টাকা, 350 টাকা, তারপরে আপনার এটাকে আবার ইলেকশনের আগে এটাকে 750 টাকা আর 500 টাকা করে, আর 50,000 টাকা 30,000 টাকা একই রাখে। তখন আমরা তাদেরকে দাবি করেছিলাম 5,000 টাকা আর আপনার 15,000 টাকা, ও ওয়ার্কার যারা তাদের 15,000 আর 5,000 হচ্ছে হেল্পারদের, কিন্তু সেটা তো স্টেট গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেনি। তখন দেখা গেছিল যে আপনার এই যে পেনশন, গ্র্যাচুইটি, এটা আছে 72 যে অ্যাক্ট আছে, যে হাইকোর্ট যে রায় দিয়েছে, রায়ে এটা উল্লেখ করা আছে 1972 যে অ্যাক্ট, যে অ্যাক্ট অনুসারে তারা গ্র্যাচুইটি পেতে পারে। এবার এটা রাজস্থান এবং গুজরাটে এই মামলাটা হয়েছিল। মামলাটা হওয়ার পরে যখন সুপ্রিম কোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্টের অ্যাপেক্স কোর্ট রায় দেওয়ার পরে আপনার 2022-এ আমি আবার এই জুন, জুলাই, আগস্ট এই 3 মাস সমস্ত জায়গার যতটুকু আমার মানে সম্পর্ক আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে আমরা তাদেরকে মেমোরেন্ডাম সাবমিট করি, মানে সিডিপি অফিসে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এটা সাবমিট করে। তখন এই সাবমিট করার পরিপ্রেক্ষিতে কিছু কিছু যারা, এইটা একটা জায়গা থেকেই হয়েছিল, মানে সাবমিটের যে কপিটা আমরা তৈরি করেছিলাম, যে অ্যাপ্লিকেশনটা যেটা দেওয়া হয় সিডিপিওর কাছে, সেটা অ্যাডভোকেট পুরুষোত্তম বাবুর এই প্রথম বলেছিলেন, পেপারে এসেছিল, ওনার এখান থেকে এটা নেওয়া হয়, সবাই নিয়েছে, আমরাও দিয়েছি। তারপরে এটা বেশ কয়েকটা মামলা হয় আর কি, বেশ কয়েকটা মামলা হয়। আপনারা দেখেছেন পুরুষোত্তম বাবু যখন কেসের রায়টা দেওয়ার পরে যে প্রেসে যে উনি বলেছেন, তাতে বলেছেন আজকে একটা রায় বেরিয়েছে, আরো পাইপলাইনে আরো আছে, মানে এরকম মামলা আরো পেন্ডিং আছে, সেগুলির রায় একই রকম হবে, এটাও উনি বলেছেন। তো সেটা অর্গানাইজেশনের থেকেও আমরা করেছি, আবার ইন্ডিভিজুয়ালও কিছু করা হয়। ইন্ডিভিজুয়ালের একটা রায় আপনার 9 তারিখে বেরিয়েছে, সেই অনুসারে। তো এটা ধরুন 20 জনের ব্যাপার না, বা 60 জনের ব্যাপার না, 100 জনের ব্যাপার না, 10,000-এর মতো নম্বরের ওয়ার্কার এবং হেল্পার আছে, তাদের প্রত্যেকেই এই রায়ের ফলে তারা উপকৃত হলেন আর কি, যে তারা প্রত্যেকেই গ্র্যাচুইটিটা অন্তত তারা পাবে। এবার পেনশনের জন্য তাদেরকে আবার যদি আপনার পেনশনের পরিমাণটা বাড়াতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে বা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে পেনশনে, তারপরেও তাদেরকে মুভমেন্ট তাদেরকে আবার মামলাতে যেতে হবে। যাওয়ার ফলে মৃন্ময় বাবু, এখানে একটা প্রশ্ন উঠছে
যে এই মামলায় উচ্চ আদালত তো রায় দিলেন এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে রায় দিলেন, গ্র্যাচুইটি পাবেন। এখন একটা আমাদের রাজ্যে উদাহরণ রয়েছে জুট মিল প্রসঙ্গ। তো জুট মিল প্রসঙ্গ যখন দেখে তখন কি মনে হয় যে মামলাটি কি সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন? না 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 না, এটা তো সুপ্রিম কোর্টের অ্যাপেক্স কোর্টে গুজরাট এবং রাজস্থানের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কথাটা উঠে। আচ্ছা, তো এটা যদি মানে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, আমি বলছি আগেরও বা এখনো, তারা শেষ পর্যন্ত এটার পরে সিঙ্গেল বেঞ্চের থেকে ডাবল বেঞ্চের থেকে তারা মেবি যেতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়টাকে বাতিল করবে না। আচ্ছা, সুপ্রিম কোর্ট যে আগে যে অ্যাপেক্স কোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়টাকে বাতিল করবে না। তো বুঝতে পারলেন তো? তো সেই দিক থেকে, কারণ ধরুন আপনার জুট মিলের ক্ষেত্রে, জুট মিলের সুপ্রিম কোর্ট করেছিল, সুপ্রিম কোর্ট করেও তো কিছু রায় হলো না। সুপ্রিম কোর্ট তো আবার হাইকোর্টের রায়টাকেই বহাল রাখলো। এখন তাদেরকে পেমেন্ট দিতে হচ্ছে জুট মিলের ওয়ার্কারদের। সেই আপনার টিআরটিসির যে কর্মীরা, তারা 300 দিনের যে মানে বেতনের যে ছুটিটা ছিল, সেই ছুটির যে পয়সাটা তারা পেত না। হাইকোর্ট সেই রায়টা দিল। এখন যদি তারা সুপ্রিম কোর্টও দেয়, সেই একই জায়গায় থাকে। কিন্তু তার জন্য বলছি, পর কিছু রায় আছে যেটা ইন ফেভার অফ ওয়ার্কার, মানে যারা ধরুন জুট মিলের ওয়ার্কার, টিআরটিসির ওয়ার্কার, আজকে 9 তারিখে পেল মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হ্যাঁ ওয়ার্কার এবং হেল্পার তারা পেল। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। যারা এখানে আরেকটা জিনিস একটু জানতে চাইবো আপনার কাছে। গত বছর প্রায় 4000, যেটা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন মঞ্জুলা চক্রবর্তী, অঙ্গনওয়াড়ি যিনি কর্মী, এবং একজন পেনশনারও রয়েছেন মহামায়া চৌধুরী। তো ওনারা বলছিলেন যে গত বছর অর্থাৎ মে মাসে প্রায় 4000-এর কাছাকাছি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা পেনশনে গেছেন, ওনারা এই সুবিধার আওতায় চলে আসবে। এখন কথা হচ্ছে 2015 সাল থেকে অনেকেই পেনশনে গেছেন। হ্যাঁ, এটা ওই 2015 সাল থেকে যারা গেছেন, মানে যখন থেকে মানে তাদের রিটায়ারমেন্টটা হয়েছে, অবসরটা হয়েছে, তখন তারপর থেকে যারা আপনার গেছেন, রিটায়ারমেন্টে গেছেন, তারা প্রত্যেকে এটার মানে পার্টি আর কি, তারা প্রত্যেকে পাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ মিনু বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের বিস্তারিত জানানোর জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা, আমাদের সঙ্গে মৃন্ময় চক্রবর্তী ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী, যিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেক লড়াই আর ময়দানে ছিলেন এবং উনি অনেক কিছু করেছেন আন্দোলন। এই মুহূর্তে মহামেদি আমাদের সঙ্গে রয়েছেন। মহামেদি, এই যে আপনাদের গ্র্যাচুইটি ছাড়া পেনশন বৃদ্ধির দাবি ছিল একটা সময়, বর্তমানে পেনশন কি সেই একই পাচ্ছেন এবং আপনাদের আর কি কি দাবি আছে? এই মুহূর্তে যারা কাজ করছেন, যেমন পেনশনার, আপনি যদি পেনশনার তরফ থেকে হয়, পেনশন পাচ্ছেন আপনারা, আপনি যদিও সেটা আপনি বললেন যে বছরে একবার ঢোকে, মাঝে মধ্যে খুব দেরিতে ঢোকে, বা প্রত্যেক মাসে ঢোকে না, টাকা ব্যাংকে ঢোকে না, কিন্তু এছাড়া গ্র্যাচুইটি এখন পেয়ে গেলেন, এছাড়া অন্য কোনো দাবি আছে কি? পেনশনাররা অন্য কোনো দাবি আছে কি? মঞ্জুলা বলো এটা। ঠিক আছে, আমি হ্যাঁ বলছি। বলুন, মানে আমি জানতে চাইছিলাম পেনশনারের দাবি আছে কিনা, আপনি বলুন, তারপর আমরা কর্মীদের কাছে আসবো। যারা পেনশনে চলে গেছেন তাদের আর কি কোনো দাবি আছে কিনা? চলুন আপনি বলুন মঞ্জুলা, আপনি বলুন। আচ্ছা, পেনশনারদের দাবি, আসলে আমার দিদি আজকে প্রথম স্টুডিওতে এসেছে, অনেক কিছু বুঝিয়ে। কথাটা হচ্ছে, পেনশনারদের দাবি মূলত তো গ্র্যাচুইটি পাওয়াটা তো একটা বিরাট প্রাপ্তি। পাশাপাশি যে দাবিটা আছে পেনশন বৃদ্ধি করা, কারণ আজকের দিনে দাঁড়িয়ে 750 টাকা আর 500 টাকা, এটা তো আজকের দিনে দাঁড়িয়ে মানে ভীষণই নগণ্য, প্রেসারের ওষুধের দামই হয় না। সেই জায়গাতে আমাদের পেনশন যেন বৃদ্ধি করা হয়, ন্যূনতম 5000 টাকা, 3000 টাকা। পাশাপাশি প্রত্যেক বছর যখন সরকার অন্যান্য পেনশনারদের দিয়ে বৃদ্ধি হয়, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরও যাতে বৃদ্ধি হয়। এবং রয়েছে মাসে মাসে যেন বিশেষ দাবি, যে মাসে মাসে যেই টাকাটাই পাক ওটা যেন প্রত্যেক মাসে ঢুকে, কারণ প্রত্যেক মাসে ঢুকলে এই টাকাটা আমাদের কাজে আসে। কারণ আমরা এটা সবাই জানে, আইসিডিএস কর্মী, আইসিডিএসটা ভারতবর্ষে মনে হয় সবচেয়ে পুরনো প্রকল্প, প্রায় 49 বছরের প্রকল্প। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেতন ভাতা যদি সেন্ট্রাল হিসাবে ধরেন 4500 টাকা, আর আমাদের রাজ্যে আমরা প্রায় 11000 টাকার কাছাকাছি পাই সর্বোচ্চ, সর্বনিম্ন দিদিমণিরা 8000 টাকা পায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা 60 বছর একটা সেন্টারে নিজেদের সমস্ত জীবন যৌবন শেষ করে তারপর 60 বছর পরে ঘরে গিয়ে আমাদের আর কিছু করার মতো মানসিক বা শারীরিক কোনো সক্ষমতা থাকে না।
সেই জায়গায় যদি আমাদের পেনশনটা বৃদ্ধি হয় এবং আমরা সেই পেনশনটা মাসে মাসে পাই, তাহলেই সেটা আমাদের কাজে আসবে। আর আমরা প্রত্যেক বছর আমাদের যদি দপ্তরের কাছে যেতে হয় যে আমাদের পেনশন রিলিজ হচ্ছে না, পেনশন রিলিজ হচ্ছে না, আমার মানসিক ভারাক্রান্ত যেমন হয়ে যাব, শারীরিক ভারাক্রান্ত তো আছেই, পয়সাগুলিরও ব্যাপার আছে। সব মিলিয়ে আমাদের প্রথম দাবি আমাদের পেনশনটা মাসে মাসে হোক এবং যেই পেনশনটা বৃদ্ধি করা হোক। আজকের দিনে দাঁড়িয়ে পেনশনটা ন্যূনতম 5,000 টাকা 3,000 টাকা করা হোক এবং পেনশনের সাথে ডিএটাও যুক্ত করা হোক বছরে। ওকে, এটা আপনাদের দাবি, এই মুহূর্তে পেনশনারদের জন্য দাবি। দর্শক বন্ধুরা, যেটা শুনলেন আপনারা অঙ্গনওয়াড়ি কর্মীদের, যেটা আমি শুরুতেই বলছিলাম যে সমাজে এমন একটা গুরুদায়িত্ব ওনারা পালন করছেন, যেটার জন্য হয়তো মানে সত্যি আমরা কৃতজ্ঞ। এমনকি বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনও বলছিলেন যে আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা একদম শৈশবের যত্ন নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তার বিনিময়ে 60 বছর পর যখন ওনারা বৃদ্ধ হন, তখন ওনাদের সঙ্গে কি ধরনের ব্যবহার বা আচরণ করা হচ্ছে। ওনাদের যে সামান্যতম পেনশনটুকু দেওয়া হয় 750 টাকা আর 500 টাকা, সেই পেনশনটুকু মাস মাস ওনারা পান না। এটা অভিযোগ করছেন ওনারা যে বছরে একবার, তাও আবার দপ্তরে গিয়ে ধর্ণা দিতে হয়, সেখানে গিয়ে ওনাদের কাছে অন্যয় বিনয় করার পর তারপর দপ্তরের কর্তাবাবুরা সেখানে পেনশনটা দেন। এখন সেটা কেন করছেন? এটাই কি নিয়ম? এভাবেই কি চলে দপ্তর? সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সমাজ কল্যাণ দপ্তর কি এভাবেই চলে? আগেও কি এরকম ভাবে চলতো? এখনো কিভাবেই চলছে? এবং এই যে আপনারা বছর বছর মানে বছরে একবার বা অনেকদিন পর পর একবার পাচ্ছেন, সেটা কি আগেও কি এরকম হতো? আপনি তো নতুন পাচ্ছেন 2023-এর পর, আগেও কি এভাবেই পেত? এলওসি ফান্ড না থাকায় দিতে পারে না দপ্তর টাকা। ফান্ড আসলে দপ্তর মানে রেগুলার যে প্রত্যেক মাসে, এটা কোনো সময় ছিল না? কোনো সময় ছিল না। আগে তো আপনার মানে এখন একটা কথা বলছি, আগে তো আমাদের যে দিদিরা যারা পেনশনে গেছে তারা তো দপ্তরের কাছে যাওয়ারই সুযোগ পেত না। সিডিপি অফিসে গেলেও পেনশন নিয়ে কথা বলার মতো, শোনার মতো কোনো মানে লোক ছিল না। এখন একটা হয়েছে, আর যাই হোক আমরা গিয়ে আমাদের দুঃখটা বলতে পারি এবং বলার সঙ্গে সঙ্গে একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করা পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু আগে যে আমি তো 2006-এ চাকরি পেয়েছি, 2015 থেকে রিটায়ারমেন্ট শুরু হয়েছে। তো রিটায়ারমেন্ট যখন শুরু হয়েছে তখন দেখা গেল আমাদের দিদিরা 16-17 হয়ে গেছে, ওরা টাকা পায়নি। ওদের দুঃখের কথা বলার মানে কাউকে পায়নি। যখনই অফিসে গেছে তখন বলেছে আপনারা মান্থলি বানবেন না, একসঙ্গে 50,000 টাকা নিয়ে নিন, শেষ, ওটা দেরি হবে। কিন্তু অ্যাটলিস্ট এখন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা আমাদের সুখ দুঃখের কথা গিয়ে বলতে পারছি এবং বলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে একটা কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে। চলুন, আগের সরকার বলুন, এই সরকার বলুন, আগের সরকারে কি হয়েছে ওনারা বললেন। তবে সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা শ্রমিক দরদ দেখান বা শ্রমিকদের প্রতি ওনাদের দরদটা উঠলে পড়ে মাঝে মধ্যে, বিশেষ করে নির্বাচন এলে। কিন্তু বর্তমান চিত্র বা বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলে। সেটা কিন্তু আমরা শুনছি এই মুহূর্তে যে মঞ্জুলা চক্রবর্তী, যিনি একজন অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী, উনি বলছেন। আর এতে হলো পেনশনারদের কথা। মঞ্জুলাদি, এই যে মুহূর্তে যারা কাজ করছেন ওনাদের আর কি ধরনের দাবি রয়েছে? আপনি বেতন ভাতার কথা কিছুক্ষণ আগে বলছিলেন, এবং বেতন ভাতা পাশাপাশি আর কোন ধরনের কোন সমস্যা আপনাদের সম্মুখীন হতে হয় কর্মক্ষেত্রে, এবং কি ধরনের দাবি আপনাদের এই মুহূর্তে রয়েছে সরকারের কাছে বা দপ্তরের কাছে? আমাদের তো প্রথমেই দাবি আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক। হ্যাঁ, আমরা আশাবাদী যে আমাদের বেতন ভাতা অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ আমরা এই রাজ্যে দীর্ঘ 31 বছর ধরে আমাদেরকে সরকার ডিএ দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেছে দীর্ঘ 31 বছরে আমাদের ডিএ যে পরিমাণে দেওয়া হয়েছে মাত্র 3,500 টাকার উপর বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই মানে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই আমাদের এক ধাপে দুবারে 1200 টাকার উপর আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেই বৃদ্ধি পাওয়াকে সামনে রেখে আমরা সবাই আশায় বুক বেঁধে আছি যে আমাদের আগামী দিনে, এবং এর কিছুদিন আগে আমাদের দপ্তরের আমাদের মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, ওরাও আমাদেরকে সুখের কথা শুনিয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ওনারাও চিন্তা ভাবনা করছেন ভালো একটা কিছু করার জন্য। ওনারাও নজরে আছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে বেতন ভাতা পায়
তা কিভাবে আরো সুন্দর মানে বৃদ্ধি করা যায় তা নিয়ে ওনারাও চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আমাদের মন্ত্রিসভার একজন মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, উনি আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন। আপনাদের দপ্তরের মন্ত্রী নয়, আপনাদের দপ্তরের না, মন্ত্রী দপ্তরের মন্ত্রী, অন্য মন্ত্রীর সাথে। আচ্ছা, কথা হয়েছিল, উনি আশা দিয়েছেন এবং আমরাও আশাবাদী, যেহেতু একবার এইভাবে বেড়েছে, সেই বাড়াতে হয়তো বা কিছুটা আমাদের মনে আক্ষেপ আছে। কারণ আক্ষেপটার কারণ হলো কি, দেখা গেছে যে যারা নতুন চাকরি পেয়েছে তাদের বেতন 3,500 টাকার মতো বৃদ্ধি পেয়ে গেছে। আচ্ছা, ওইদিকে আমাদের সিনিয়র হয়েও আমাদের বেতন মাত্র 600 টাকা বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি আবার আমরাই আবার আনন্দিত, কারণ বর্তমান বাজারে আমাদের তো ফিডিং বিল চালাতে হয়, আমাদের সেন্টারে কিন্তু প্রচুর খরচ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একজন দিদিমণি 4,500 টাকা বেতন পেত, তার পক্ষে সেন্টার চালানোটা কষ্টকর হতো। সেই হিসাবে লক্ষ্য করলে আমরা খুশি যে তাদের বেতন এক ধাপে প্রায় 3,500 টাকা বৃদ্ধি পেয়ে তারা 8,000 টাকা বেতন পাচ্ছে। তাদের সেন্টার চালাতে খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমাদের বেতনের টাকার সঙ্গে সেন্টার চালানোর টাকা না, আমাদের তো মানে সেন্টারের টাকার একটা কি, ধরুন আজকে হঠাৎ করে আমার এসএমপি বিলটা, তো আমি তো সেন্টারটা চালিয়ে বিলটা জমা দেব, জমা দেওয়ার পর দেখা গেল 1.5 মাস বা 2 মাস লেগে যায় আমাদের বিলটা পেতে। সেই ক্ষেত্রে কিছুটা টাকা হয়তো আমাদের মানে বেতনের টাকা থেকে, নিজের টাকা থেকে, পকেটের টাকা থেকে দিতে হচ্ছে, কিছুটা হয়তো বা দিতে হয়, সবটা না দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি 4,500 টাকা বেতন পেত যে দিদিমণি, সেই দিদিমণির পক্ষে তো ব্যাপারটা একটু কষ্টসাধ্য হয়ে যেত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে রাষ্ট্রপতি সরকার একটা মানবতা দেখিয়েছে, তাদের এক ধাপে বৃদ্ধি করেছে, অথচ আমাদের সিনিয়ররা 600 প্রথম দিকে আমাদের একটা ধাক্কা লেগেছে। কিন্তু আমরা যখন সার্বিকভাবে, আমরা তো সম্পূর্ণই রাষ্ট্রহিতে কাজ করি, আমাদের মানসিকতাই হয়ে গেছে এই ধরনের যে রাষ্ট্রের উন্নয়ন কিভাবে সম্ভব হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রথম ধাক্কা খেলেও পরবর্তী সময় আমরা ওইটাকে ওয়েলকাম জানিয়েছি যে না, আমরা ত্রিপুরা রাজ্যে ন্যূনতম 8,000 টাকা বেতন একজন অঙ্গনওয়াড়ি কর্মী পায় এখন। ওকে, যারা 8,000 টাকা বেতন পাচ্ছেন, ওনাদের পকেটের টাকা দিয়ে সেন্টার চালাতে হচ্ছে মাঝে মধ্যে হলেও বা অল্প কিছু হলেও। এখন প্রশ্ন জাগে, যেসব আমলারা 80,000 টাকা পান বা 1,20,000 টাকা পান মাসে বেতন, ওনাদের কত টাকা সরকারি কাজের জন্য ব্যয় করতে হয় মাসে মাসে পকেট থেকে? সেসব প্রশ্ন থেকেই যায়। আসলে সবকিছুই আমরা দেখি, শুনি, বুঝি, অনেক কিছুই না বোঝার ভান করে থাকি আমরা। আপনাদের দিদি হেলথ ইন্স্যুরেন্সের দাবি ছিল, এখন ভারত সরকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা এই প্রকল্পের আওতায় এসেছেন কি? আওতায় এসেছে। এটা নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? এই না না, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, বরঞ্চ আমরা এটা নিয়ে সরকারকে মানে ধন্যবাদ জানাই যে আর যাই হোক, আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত হওয়ার জন্য আমাদের দিদিমণিরা প্রায়, এখন তো প্রায় মানুষের দেখা যায় বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা খরচ হচ্ছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে নিশ্চিন্ত যে আজকে আমি বিনা চিকিৎসায় মরবো না। আয়ুষ্মান প্রকল্পে আসার জন্য আমরা চিকিৎসা অন্তত করতে পারবো, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলুন, সহায়িকারা বলুন। কারণ আমাদের যে উপার্জন, সেই উপার্জন দিয়ে বিরাট কিছু হলে চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা আগেও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আজকেও আবার ধন্যবাদ জানাচ্ছি ভ্যানগার্ডের মাধ্যমে যে এই প্রকল্পে আমাদের আওতাভুক্ত করার জন্য। ওকে, আমরা আপনাদের কথা তো অবশ্যই বারবারই ভ্যানগার্ড বলে, কিন্তু পাশাপাশি কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রেতে মাঝে মধ্যে কিছু অনিয়মের অভিযোগও কিন্তু আমাদের কাছে আসে, যেখানে সেগুলো আমরাও অবশ্যই নিউজ করে আপনার দর্শক বন্ধুদের দেখাই। তো এই মুহূর্তে রাজ্যের যে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যে রয়েছে, সেগুলো কেমন চলছে? কাজ করতে গিয়ে আপনারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের জন্য যারা সেখানে পরিষেবা নিচ্ছেন, ছোট বাচ্চারা বা গ্রামের মহিলারা, ওনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় কিনা মাঝে মধ্যে? দেখুন, পরিকাঠামোগত কিছু সমস্যা তো কিছু না, ভালোই রয়েছে পরিকাঠামোগত সমস্যা। সেই ব্যাপারে আমরা সরকারের সঙ্গে, আমাদের দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ডাইরেক্টর ম্যাডামের সঙ্গে কথা বলেছি। ওনারা এখন কিছু কিছু মানে প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করেছেন, মানে আমাদের যাতে পরিকাঠামো উন্নয়ন করা যায়। যেমন বন্ধন ব্যাংক, বিভিন্ন ক্লাব, তাদের সঙ্গে কথা বলে যে কিভাবে সেন্টারগুলোকে উন্নয়ন করা যায়, সেই কাজটা যাতে দ্রুত ত্বরান্বিত হয়, সেই ব্যাপারে আমাদের দপ্তর খুব নজর দিচ্ছে বর্তমানে। আর পরিকাঠামোগত সমস্যা তো রয়েছে, সেটা একদিনের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা তো পট করে মানে হঠাৎ করে শেষ হয়ে যাবে না, কিন্তু এই সমস্যাগুলো শেষ করার জন্য আমাদের দপ্তর যে ভূমিকা নিচ্ছে, তার জন্য আমরা দপ্তরকে ধন্যবাদ জানাই যে
আমরা আশাবাদী আগামী 2-3 বছরের মধ্যে পরিকাঠামো সমস্যাটা অনেকটাই কম হবে। আমরা শুনেছিলাম যে আপনাদের বিভিন্ন ধরনের যে হিসেব নিকেশ সেগুলো কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে দপ্তরকে পাঠাতে হয় এবং দিনেরটা দিনে পাঠাতে হয়, এরকম কোনো কিছু কি হ্যাঁ, চালু হয়েছে এখন আমাদের আগে যেমন আমাদের 12টা খাতা রেজিস্টার মেনটেন করতে হতো প্রায় প্রতিদিনই বলতে গেলে। আচ্ছা। এখন আমাদের সেই খাতা মেনটেন করতে হয় না, বা ধরুন আমি স্কুল থেকে 12টা খাতা নিয়ে বাড়িতে গেলাম, রাত্রে বসে মেনটেন করে আবার বাড়িতে পরের দিন সকালে সেই খাতাগুলো বহন করে স্কুলে নিয়ে এলাম, সেটা এখন নেই। এখন আমাদেরকে দপ্তর থেকে মোবাইল দেওয়া হয়েছে, মোবাইলের মাধ্যমে আমরা সবটা কাজ করি। ওকে, আর সেই মোবাইলের চার্জ কি দপ্তর দেয় না আপনারা নিজেরা দেন? হ্যাঁ, দপ্তর দেয়। আচ্ছা, মোবাইলের চার্জ দপ্তর দেয়, দপ্তর একসঙ্গে টাকাটা দিয়ে দেয়, প্রত্যেক মাসে দেয় না কিন্তু একসঙ্গে টাকা দিয়ে দেয়। ওকে, আপনাদের নিজেদের যে কাজ রয়েছে, নির্দিষ্ট যে কাজ, সেই কাজের বাইরে কি আর অন্য ধরনের কাজ করতে হয় আপনাদের? হ্যাঁ, আমরা তো মূলত আমরা যখন অঙ্গনওয়াড়ি কর্মী বা হিসাবে রিক্রুটমেন্ট পাই, লেটার পাই, এঙ্গেজমেন্ট লেটার পাই আমরা, সেই লেটারে তো আমাদেরকে 6 সার্ভিসের কথা বলা হয়। আচ্ছা। কিন্তু আমরা 6 সার্ভিসের বাইরেও আমরা কাজ করতে হয়, যেমন আমরা ত্রিপুরা রাজ্যে আমরা পেনশনারদের নিয়ে সোশ্যাল পেনশন যারা পায়, দপ্তরের আন্ডারে তো এই সোশ্যাল পেনশনের কাজটা চলে, তো সেখানে দপ্তরের কাজ হিসাবে এই কাজটা আমাদেরকে করতে হয়, বিশেষ করে সোশ্যাল পেনশনের বিভিন্ন ধরনের। ওকে, নিজেদের কাজের বাইরে অনেক কাজ আপনারা করেন, করতে হয়। তারপর হেলথ রিলেটেড অনেক কাজ আছে, সেই কাজেও আমাদেরকে হাত বাড়াতে হয়। ওকে, আমাদের এই ধরনের কাজ করতে হয় 6 সার্ভিসের বাইরেও। ওকে, আর বিভিন্ন বিপর্যয়ের সময় কি আপনাদের কোনো ধরনের ভূমিকা থাকে? প্রাকৃতিক বিপর্যয় বলুন বা এই যে কোভিড চলছিল, কোভিডের সময় তো আমরা দেখেছি আপনাদের বিরাট বড় অবদান। আমাদেরকে যখনই যে দায়িত্ব দেওয়া হয়, যে কোনো বিপর্যয় হোক, আমাদের যখন ডাকা হয় আমরা এক পায়ে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি এবং করিও। ওকে, তারপর আপনাদের দাবি আদায়ের জন্য এই ধরনের লড়াই সংগ্রাম করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের আজ আমাদের স্টুডিওতে আসার জন্য। মহামায়াদি, আপনি প্রথমবার এলেন, আপনাকে ধন্যবাদ, এবং মজুলাদি আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, অনেক লড়াই সংগ্রামের পর হাসি ফুটলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মুখে। বঞ্চনা ছিল বহুদিনে, কোন সরকার তাদের গ্র্যাচুইটির দাবি পূরণ করেনি, এটাই বাস্তব। এবার মাননীয় উচ্চ আদালতের রায় তাদের পক্ষে। তবে শুধুই কি গ্র্যাচুইটি? আগামীর ভবিষ্যৎদের যারা যত্ন করে বড় করে তুলছে, তাদের যত্ন কতটা নিচ্ছে সরকার? বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি তাদের অন্যান্য দাবিগুলো আগামী দিনে কতটা পূরণ হয়, সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।